আপনারা জানেন 1803 ঈসাই সালে এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম, আরে ভাই সাংবাদিকরা কাজ করতে দেন, আপনারা কি বক্তৃতা শুনবেন? আপনারা আসছেন কেন এখানে? সাংবাদিকরা কাজ করতে দেন, যান সাংবাদিক এখান থেকে, এখানে শেষ হবে লাগবে না, যান যান আপনারা ওখান থেকে যান, সাংবাদিকের কাজ করতে দেন। যাও তুমি যাও, সাংবাদিক কাজ করতে দাও। ঈসাই সালে মুসলমানরা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলেন। অনেকেই জানেন না, শিক্ষিত সমাজও আজকে জানে না ব্রিটিশ হটাও আন্দোলনের প্রথম সূচনা কে করেছিল, অনেকেই জানে না। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন দিল্লি দখল করে, তখন শাসক ছিল জাফর। এই জাফরের থেকে যখন ব্রিটিশরা দিল্লি দখল করে, তখন শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রথম ঘোষণা দিয়েছিলেন, পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম না দারুল হরব, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। আর একটা ইতিহাস জানেন, ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লেখা আছে, প্রায় 93,000 সামথিং। কত হাজার ভাই? এর মধ্যে 63,000-এর উপরে মুসলমানদের নাম, 63,000-এর উপরে। তার মানে ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে কে? সবাই বলেন, এটা মাথায় রাখেন। মুসলমানরা সূচনা করেছিল, মুসলমানরা সবচেয়ে বেশি জীবন দিয়েছিল। শুধু 80,000 আলেম শহীদ হয়েছিলেন, 80,000 আলেম। চাকরি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। অনেকেই জানেন না। সমস্যায় ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে, কিন্তু কি দেখলাম, ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা মুসলমানদের সাথে বৈষম্য করছে, জুলুম অত্যাচার অবিচার করছে। আবারও মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন। মুসলমানদের আন্দোলনের কারণেই 47-এ ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ হয়েছিল। আন্দোলনের সূচনা কে করেছিল? মুসলমান। জোরে বলেন কারা? এই পাকিস্তান আন্দোলনের সূচনা কারা করেছিল? মুসলমানদের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। এই জন্য আবার আমরা আন্দোলন করলাম, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই স্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমার প্রশ্ন, এখানে শিক্ষিত সমাজ আছেন, আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এই 53 বছর যারা শাসন করেছে তারা কি বৈষম্য দূর করতে পারছে? আপনারাই বলুন। ভেদাভেদ দূর করতে পারছে? মানুষকে শান্তি দিতে পারছে? মানুষকে মুক্তি দিতে পারছে? পারেনি। আবার কি হলো, 2024 জুলাই আগস্টের বিপ্লবের সূচনা কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, যেখানে ভেদাভেদ থাকবে না। আন্দোলন করলাম, মানুষ শহীদ হলো, পঙ্গুত্ব গ্রহণ করলো, জীবন বিসর্জন দিয়েছে, বৈষম্য থাকবে না। কিন্তু আমার প্রশ্ন, 2024 জুলাই আগস্টের বিপ্লবের পরে আজকে জুলাই মাস চলতেছে, বৈষম্য বাড়ছে না কমছে? খুন বাড়ছে না কমছে? ধর্ষণ, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, কারণটা কি? বারবার মানুষ বৈষম্য দূর করার জন্য, শান্তি পাওয়ার জন্য, মুক্তি লাভ করার জন্য জীবন দেয়, আন্দোলন করে, সংগ্রাম করে, কিন্তু বৈষম্য তো বাড়ছে, জুলুম বাড়ছে, অত্যাচার বাড়ছে, অফিসার বাড়ছে।
এখন পর্যন্ত আমাদের গরিব দরিদ্র সীমার উপরে যায় নাই। এখন পর্যন্ত এই রাজীবপুর এরিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র এলাকা। এর কারণটা কি একদিনও চিন্তা করি নেই। শোনেন বন্ধুরা, যারা গরিব আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, বর্তমান অর্থনীতি যদি 1000 বছর চলে, কত হাজার বছর? বর্তমান অর্থনীতি যদি 5000 বছর চলে, তাহলে গরিব গরিবই হবে, ধনীরা শুধু ধনী হবে। গরিবরা কোনোদিন ধনী হতে পারবে? উদাহরণ, আজকে আপনি যাবেন একজন গরিব ব্যাংকে লোন আনার জন্য, ম্যানেজার সাহেব আমাকে 10 লক্ষ টাকার ঋণ দেন, লোন দেন। ম্যানেজার সাহেব কি বলবে? মর্গেজ দেন। আপনি বলবেন না, আমার কাছে তো টাকা নেই, আমি তো গরিব। ম্যানেজার সাহেব বলবে, এখানে গরিবদের টাকা হয় না, ধনীদের জন্য টাকা দেওয়া হয়, নাকি ভাই? তাই যার আছে ব্যাংক তাকেই দেয়, যাকে দেয় তারই লোন মাফ হয়, তার ইন্টারেস্ট মাফ হয়। তাহলে একজন ধনী 4 বার ধনী হয়। 10 লক্ষ টাকার আগের মালিক, ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দিয়ে দ্বিতীয়বার মালিক বানিয়েছে। যাকে লোন দিছে তারই লোন মাফ, তারই ইন্টারেস্ট মাফ। তো একজন ধনী কয়বার ধনী হলো ভাই? 4 বার। আর গরিবের পেটে 5টা লাথি। আগের থেকে 10 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 10 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় না, 4 লাথি। আর যেই বড় লোককে লোন মাফ করা হয়েছে, ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকতো, এই বাংলাদেশের গরিব নাগরিক হিসাবে তার একটা অংশে আমিও ছিলাম। কিন্তু বড় লোক থেকে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আরেকটা লাথি। এখন বলেন তো, এইভাবে চলতে থাকলে গরিব কোনোদিন ধনী হবে? হবে না। আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতি, এই 18 কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা আছে, বাংলাদেশের কয় পরিবারের কাছে সেই পরিমাণের টাকা আপনারা অনেকেই জানেন না। এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা, মাত্র বাংলাদেশের 20 থেকে 25 পরিবারের কাছে এই পরিমাণের টাকা আছে। এখন বুঝেন টাকার পাহাড় কি, কত টাকা তাদের কাছে আছে। শুধু সালমান এফ রহমান শুধু এক জায়গার থেকে লুটপাট করছে 50,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে। শুধু শেয়ার বাজার থেকে এক গেম, মানি গেম বলা হয়, এক মানি গেমে লুট করছে কত হাজার? 55,000 কোটি টাকা। 55,000। আমরা বুঝবেন না সব। আপনি কি জানেন এই 16 বছরে কত টাকা পাচার হয়েছে? আমার গরিব বাবারা জানেন না। 28 লক্ষ কোটি। কত কোটি? 28 লক্ষ কোটি। বুঝেন? অনেকেই বুঝবেন না, আসলে বুঝবেন না। 28 লক্ষ কোটি এ মারাত্মক ব্যাপার। একটা হিসাব দিলে বুঝবেন, বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় 7 লক্ষ কোটি। কত কোটি? আর শুধু পাচার হয়ে গেছে 28 লক্ষ কোটি টাকা, শুধু পাচার হয়ে গেছে। আপনি কি দেখেন নাই বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছিলেন? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। একজন পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মন্ত্রীদের অবস্থাটা কি বলেন তো? আপনারাই বলেন। এমপিদের অবস্থা কি আপনারা বলেন? উদাহরণ দেব নাকি? ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে পাচার করছে 2000 কোটি টাকা। একজন সভাপতি। বর্তমান রাজনীতির চেয়ে বড় ব্যবসা কিছু নেই। রাজনীতির চেয়ে বড় ব্যবসা বিশ্বাস হয় না। আপনি বলেন তো, একজন বিসিএস ক্যাডার তার স্টার্টিং বেতন কত জানেন? একজন বিসিএস ক্যাডার, এই যে ম্যাজিস্ট্রেট দেখেন, ইউএনও দেখেন, ডিসি দেখেন, এদের বেতনের শুরু মাত্র 22,000 টাকা। মাত্র 22,000। 22,000 থেকে 35,000 টাকা মাত্র বেতন। ওই একজন ডিসির বেতন কত? 80,000 টাকা হতে পারে সর্বসাকুল্যে। অথচ একজন ছাত্রলীগের সভাপতি সে বিদেশে পাচার করছে 2000 কোটি টাকা। একজন ডিসি সাহেব যদি ঠিক মতো ঘুষ টুস না খায়, বাজার ঠিক মতো করতে পারবে না। অথচ আজকে যদি ওয়ার্ডের একজন সভাপতি হয়, ইউনিয়নের সভাপতি হয়, থানার সভাপতি হয়,
দেখা যায় সে 5 গাড়ি নিয়ে ঘুরতে থাকে। এই টাকাগুলি কাদের? এটা মাথার মধ্যে নিতে হবে, এইটা আপনাকে বুঝতে হবে। আমাদের গরিব বন্ধুদের সমস্যা কি জানেন? আমাদের গরিব বন্ধুদের সমস্যা হলো 500 টাকার বিনিময়ে রুহুটাকে বিক্রি করে দেয়। এটা বড় সমস্যা। যখন নির্বাচন আসবে, এখন যে টাকা কামাই করতেছে না, এই হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করতেছে না, এই টাকাগুলি দিয়ে কি করবে? নির্বাচনের সময় ভোট ক্রয় করবে। কেন ভোট ক্রয় করবে? তারা খরচ করবে 100 কোটি, কামাই করবে 1000 কোটি। সমস্যা কি? খরচ করবে 1000 কোটি, কামাই করে 5000 কোটি। সমস্যা কি? এখন বলতে পারো যে আমার দরকার থেকে, আমি তো পেয়ে গেছি 500 টাকা, আমি তো 1000 টাকা পেয়ে গেছি, আমার সমস্যা কি? তুমি 1000 টাকা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণে ওই 50 বছর আগেও যেই গরিব ছিল আজও সেই গরিব। 50 বছর আগে যেই খয়রাতি আজও সেই খয়রাতি তুমি। 50 বছর আগে যে রুগ্ন ছিল আজকেও সেই রুগ্ন। 50 বছর আগে তোমার যেই ঘরের অবস্থা ছিল আজও সেই ঘরের অবস্থা। 50 বছর আগে তোমার যে পরিধানের কাপড় ছিল আজও সেই কাপড় পরিবর্তন হয়নি। তুমি ভেবেছো 1000 টাকায় পেয়ে গেছি, যথেষ্ট হয়ে গেছে। না, তুমি তোমার সব কিছু বিক্রি করে দিয়েছো। এই দেশকে বিক্রি করছো, মানবতাকে বিক্রি করছো। তুমি চোর ডাকাতকে ক্ষমতায় নিয়ে এসছো। তুমি কি করো? নেতারা যত অন্যায় করুক না কেন, যখন জেলখানা থেকে বের হয় ফুলের মালা দাও। আচ্ছা, ওই নেতা চুরি করবে না কেন? নেতা তো চিন্তা করছে আমি যতই অপকর্ম করি ফুলের মালা তো ঠিকই আছে। যদি নেতা অপকর্ম করার পরে জুতার মালা দিতে, তার নেতার অপকর্ম করতো না। এই সব দোষ জনগণের, সব দোষ জনগণের, এই সব দোষ জনগণের। জনগণ আমাদের ভালো কথা শুনতে চায় না, ভালো কথা মানতে চায় না। আমি প্রশ্ন করতে চাই, তেঁতুল গাছের থেকে কি মিষ্টি ফল আশা করা যায়? 2 নম্বর জমি থেকে 1 নম্বর ফসল হয়? 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হয়? 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হবে না, হতে পারে না। উদাহরণস্বরূপ, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ধরে নাও ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম। বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? হ্যাঁ, নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শের পরিবর্তন হয়নি। এদেশে তোমরা বহু শাসক দেখেছো। তোমরা আইয়ুব খানের শাসন দেখেছো, শেখ সাহেবের শাসন দেখেছো, জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছো, সত্তার সাহেবের শাসন দেখেছো, এরশাদ সাহেবের শাসন দেখেছো, খালেদা জিয়ার শাসন দেখেছো, শেখ হাসিনার শাসন দেখেছো। লেকিন ভাগ্যের পরিবর্তন দেখো নাই। চুরি বন্ধ হয়নি, ধর্ষণ বন্ধ হয়নি, লুট বন্ধ হয়নি, ডাকাতি বন্ধ হয়নি, টাকা পাচার বন্ধ হয় নাই। যারা বারবার ফেল করেছে, বারবার। জিয়াউর রহমান সাহেব ভালো লোক ছিলেন, তাকে মহব্বত করে দেশের মানুষ বিএনপি ক্ষমতায় নিয়েছিল। তাকে মহব্বত করে 91-কে তার স্ত্রীকে প্রাইম মিনিস্টার বানিয়েছিল। ভেবেছিল মানুষ জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ, যদি তার স্ত্রী ক্ষমতায় যায়, বিএনপি ক্ষমতায় যায়, তাহলে আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। কিন্তু আমরা কি দেখলাম? 91 থেকে 96 পর্যন্ত দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ লাভ করছে। টানা টানা পত্রিকায় দেখেছেন, হ্যাটট্রিক করেছে। ভেবেছিলাম 96 তার বিএনপি ক্ষমতায় নেব না। ওই যে শেখের কন্যা, শেখ সাহেবের কন্যাকে যদি ক্ষমতায় বসাই, মনস্কন্যা, তাহলে মনে হয় মানুষ শান্তি পাবে। বসালাম তাকে 96-তে। 2001-এর নির্বাচনে আবারও ফেল, জমনের ফেল করছে। 2001-এর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসতে আবারও ভেবেছি একবার হয়তো ফেল করছে, বুঝে নাই। বিএনপিকে আবারও ক্ষমতায় আনি, আবারও ক্ষমতায় বসাই। 2001-এ আবারও বিএনপিকে ক্ষমতায় বসালাম, কিন্তু কি দেখলাম? ডবল জিরো পেয়ে ফেল করছে। আন্দোলন সংগ্রাম, এইটা সেইটা, হরতাল অবরোধ, হটাও বিএনপি। আবারও বসালাম শেখ হাসিনাকে, কিন্তু কি দেখলাম?
এই আন্দোলন সংগ্রাম আবারও যদি আগামী নির্বাচনে যারা বারবার ফেল করছে তাদেরকে ক্ষমতায় আনো, তাহলে এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে, ঠিক না? আসতে কথা ঘটনা। যারা বিগত দিনে বারবার ফেল করছে তাদেরকে আবারও ক্ষমতা বসলে এবার পাস করবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না আবারও ফেল করবে? ফেল তো হয়েই গেছে, আসতে পারে নেই, এখনই ডাব্বা মারস। কিন্তু ইসলামকে এখন আপনারা পরীক্ষা নেন নেই। এই জনগণ ইসলামের পরীক্ষা এখনো আমরা পরীক্ষা দিতে পারি নাই। আপনারা আমাদেরকে একটাবার পরীক্ষা করুন, একটাবার, দুইবার পরীক্ষা দেব না, শুধু একটাবার পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। একটাবার 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 ইসলামকে পরীক্ষা নেন। ইনশাআল্লাহ যদি ভালো রেজাল্ট করতে না পারি আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আর কোনোদিন আসবো না, কোনোদিন না, পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, দরকার নেই পরীক্ষা দেওয়ার। একটাবার পরীক্ষা নেওয়ার জন্য সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন আমি একটা সূক্ষ্ম কথা বলি, খুব সূক্ষ্ম কথা শোনেন। ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি, ওদের মার্কার মধ্যে। আচ্ছা, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা কি নৌকা চালাতে পারে? হ্যাঁ। আচ্ছা, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে? যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে? যারা কুঠার নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে? যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায়? এই সব প্রতীকগুলি গরিবদের। নৌকা কাদের প্রতীক? নাঙ্গল কাদের প্রতীক? ধানের শীষ কাদের প্রতীক? কুঠার কাদের প্রতীক? গরুর গাড়ি কাদের প্রতীক? সব মার্কা গরিবদের, কিন্তু একটাও গরিব না। যারা নির্বাচন করে একজনও, কিন্তু মার্কা সব কিসের জন্য নিচে জানেন? এই গরিবদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সব ধোঁকাবাজ, বিশ্বাস করেন না। টুনটুনা টুনটুন, শুধু ভোটের সময় ভালো ভালো কথা বলবে, ভোট পাওয়ার পরে টুনটুনা টুনটুন। কিন্তু হাত পাখা এমন এক প্রতীক, খুব ভালো মতো দেখেন তো। হাত পাখা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ধনীরাও চালাতে পারে, গরিবরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। মুসলমানের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। বিশ্বাস হয় না? সব মার্কা নিয়ে কেউ ঘুমায় না, হাত পা এসে নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না, কেউ নৌকা বুকের উপর নিয়ে ঘুমায় না, কেউ ধানের শীষের সরা নিয়ে ঘুমায় না। ঘুমায় না কি কেউ? কিন্তু ঘুমের সময় হাত পাকা কোথায় থাকে? বুকের উপরে থাকে। এটা কলিজার প্রতীক, সর্বজনীন প্রতীক। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না, সবাইকে শান্তি দেয়, সর্বজনীন। আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয়, এই মানবতা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, গরিবরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, প্রত্যেকটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, কামার চামার, কুলি, মজদুর, তাঁতি, ঋষি সবাই বিজয় হবে। এটা সর্বজনীন প্রতীক। ভাইও, জীবনভর বহুত মানুষের পিছনে হাঁটছেন, ঘুরছেন, একটা বার সবাই নামেন ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে, হাত পাকার পক্ষে। এই যে দেখেন আপনাদের প্রফেসর সাহেব, ওঠেন, দাঁড়ান। প্রফেসর সাহেব, এই আপনাদের কলেজের প্রফেসর, এই এতক্ষণ ছিল হাত পাকা, তোমার কপালের মধ্যে আসিল, আমার বুকের মধ্যে রাখবা হিসেবে হাত দেওয়া নাই। এটা তো বুকের জিনিস, কি কথা ঠিক না? এই প্রফেসর সাহেব চিনেন আপনারা? একজন কলেজের প্রফেসর, মনে হয় যেন ফেরেশতা। এই চেহারার মধ্যে চুরির কোনো লেভেল নাই, এই চেহারার মধ্যে ধর্ষণের কোনো ছাপ নাই, এই চেহারার মধ্যে গুন্ডামের কোনো ছাপ নাই, এই হাতের মধ্যে চুরি নাই, ডাকাতি নাই, খুনের রক্ত নাই। এরাই যদি সংসদে যায় তাহলে ধর্ষণ মুক্ত হবে, চোর মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে। কাজে আসুন, এই হাত পাখা আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, এই হাত পাখা আমরা সবাই ভোট দেবেন। আর একটা কথা বলে শেষ করবো, খারাপ লাগতেছে আপনাদের খুব নাকি? অনেকেই মনে করে হুজুর আমি দাড়ি ছাড়া, দাড়ি কামানো, আমি নামাজ পড়ি না, আমি সেইটা, আমি তেইটা, ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কি হবে? অনেকের এরকম প্রশ্ন আছে। একদিন এক গাঁজাওয়ালা আমাকে প্রশ্ন করতে, হুজুর ইসলামী হুকুমত যদি হয় তো আমার গাঁজার অবস্থাটা কি? আমি গাঁজা খাবো কিভাবে? বেড়ায় নিশাগ্রস্ত বলতেই পারে। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো?
বলে না হুজুর, মসজিদে গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে, সেখানে তো পরিবেশ নেই। আমি বলি ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে। তোমাকে জোর করতে হবে না, বাধা দিতে হবে না। তুমি কি বুঝো না যে পরিবেশেই মানুষ নষ্ট হয়, পরিবেশেই মানুষ ভালো হয়? উদাহরণস্বরূপ এখানে যারা দাঁড়ানো আছেন, আমার বক্তব্য যারা শুনতেছেন, এর মধ্যে ধূমপান করেন, বিড়ি খান কি একজনও নাই? কথা বলে না কেন? তা এখন খান না কেন? একবার করে মনে চাইছে ধূমপান করার? কি বাধা দিছি, নিষেধ করছি? না, বাধাও দেয় নেই, নিষিদ্ধ করি নেই। আপনার পরিবেশ আপনাকে ভালো বানাইছে, কথা ঠিক না? আচ্ছা দাড়ি কামেন না বাবার, আপনার ভাবেন আমার দাড়ির অবস্থা কি? আচ্ছা মসজিদে যখন ঢুকেন আপনাকে কি বলছে দাড়ি ছাড়া ঢুকতে পারবেন না, টুপি ছাড়া ঢুকতে পারবেন না? মসজিদ সবচেয়ে ভালো জায়গা, এর চেয়ে পবিত্র কোনো জায়গা নেই। যদি মসজিদে আপনাকে দাড়ি ছাড়া ঢুকতে দেয়, টুপি ছাড়া ঢুকতে দেয়, আপনার পোশাকে ঢুকতে দেয়, সবচেয়ে পবিত্র জায়গা, তাই গোটা বাংলাদেশ থেকে আপনি দাড়ি ছাড়া পাঠিয়ে দেবে আপনাকে? এটাকে বোকা টাকা নাকি আপনাকে? হ্যাঁ, আপনি কেমন কথা মনে করছেন? ইসলাম যদি ক্ষমতায় আসে, একটা পরিবেশ সৃষ্টি হবে, ভালো মানুষগুলি তাদের সাথে থাকলে খারাপ মানুষগুলি ভালো হয়ে যায়, আর খারাপ মানুষের সাথে ভালো মানুষগুলি থাকলেও এগুলি খারাপ হয়ে যায়। আপনি দেখেন নাই বুয়েটে আবরারকে কারা হত্যা করছে? সবচেয়ে উচ্চ লেভেলের শিক্ষিত ছাত্ররা, এরা ছিল ভালো, কিন্তু সঙ্গ দোষে খুনি হয়ে গেছে, ওই দল করার কারণে খুনি হয়ে গেছে। কাজে আমি মনে করি ভালোর সাথে যদি থাকেন আমরা সবাই ভালো হয়ে যাবো। কারণ একটাবার পরীক্ষা দেন, পরীক্ষা নেন, হাত পাকা সব অংশগ্রহণ করেন, হাত পাকে বিজয় করেন। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেবেন। আল্লাহ।